স্যার কামাল তারপরে এই যে মনি, শেখ মনি এদের এদের ভূমিকা কেমন ছিল এই শেখ মুজিবের শাসনামলটাতে? ওয়াল ডিটেইল আমি বলতে পারবো না, কারণ আমি তখন আর্মিতে ছিলাম, আর্মির কাজকর্মে ব্যস্ত ছিলাম। তো আপনি শোনা তো কথা বলে শুনেছেন মোটামুটি। যে শেখ কামালের সাথে আমি তো বললাম, আমি যখন মুজিবনগর আসি, শেখ কামাল কিন্তু হি ওয়াজ ডিটেইল, হি ওয়াজ ইয়াং সেকেন্ড লেফটেন্যান্ট, হি ওয়াজ ডিটেইল টু টেক কেয়ার অফ মি। হি ওয়াজ ভেরি নাইস, আই ফাউন্ড হিম ভেরি নাইস। এবং মুক্তিযুদ্ধের পরে তার সাথে আরো দুই একবার দেখা হয়। সে মানে ওসমানী এডিসি ছিল, ওই কারণে দেখা টাকা হইলো। তো আমি ওকে একদিন ওসমানী হেডকোয়ার্টারে দেখা হলো, তার সাথে জিজ্ঞেস করলাম যে কি তোমার এখন পরিকল্পনা কি। তো আমি বললাম যে, সে বললো যে বাবা আমাকে বলে আর্মিতে থাকতে। তো আমি বলছি না, আই থিঙ্ক ইউ শুড স্টে ইন দ্য আর্মি, আর্মিতে থাকো। কারণ আমি একটু মনে হয় থাকবো না। অর্থাৎ তার অন্য পরিকল্পনা চলতেছিল। সে কিছুদিন পরে শুনলাম যে সে আর আর্মিতে নাই, সে চলে আসছে। সে তখন হয়তো আর্মি র্যাঙ্ক ছিল কিনা জানি না, সে বিভিন্ন আকাম কুকামে জড়িত পড়ছে শুনছি, ব্যাংক ডাকাতি, ইভেন ডালিমের যে ওয়াইফ যখন হাইজ্যাক হয় সেখানেও নাকি সে ছিল, কিন্তু এগুলো ডিটেল আমি কিছু ছিল না, এটা অবশ্য শোনা কথা আমার। এবং কামালের মানে সংপৃক্ততা কতটুকু সেটা আমি সঠিক নিজে বলতে পারবো না। ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে আসে অনেক কিছু করছে টরছে, এগুলো আসলে। তবে সে ইয়েতে নাই, মানে আর্মিতে তখন ছিল না। তখনও মনে হয় তার ছোট ভাই শেখ জামাল ছিল, কিন্তু সে মনে হয় চলে আসছে তার মধ্যে। এমনি ডিটেল আমি কিছু বলতে পারবো না। তবে পরবর্তী পর্যায়ে অনেক কিছু শোনা করছে, সে বিভিন্ন মানে খারাপ কাজে জড়িত ছিলেন। তো আরেকটা জিনিস হলো, ওই যে শেখ মুজিবের আমলে যে জগলুল হোসেন তো সংক্ষেপে বলেছে ওই সময় কি করছে, কিন্তু ওই সময় যারা জীবিত ছিল, তোমরা তো অনেক ইয়াঙ্গার জেনারেশন, আজকালকার দিনে যারা আছে তারা অনেকেই মুজিবের আমলটা দেখে নাই। কিন্তু মুজিবের আমলে সেই সময় যে কি ছিল, মুজিবের এগেনস্টে কেউ কথা বলতে পারতো না, আওয়ামী লীগের এগেনস্টে কেউ কথা বলতে পারতো না, কথা বললেই জেলে অথবা মৃত্যু। আর মুজিবের অনেক সাঙ্গ বাহিনী, অনেক মানে মুজিব বাহিনী ছিল, ছাত্র লীগ, আওয়ামী লীগের, যুবলীগ, এরা তো চতুর্দিকে ছড়ানো বড়ানো আছে। তারপর লুটতরা চতুর্দিকে হলো, দেশে একটা মানে মহামারী ফ্যামিন শুরু হলো। এবং ফ্যামিনে, ইয়েস, ফ্যামিনে অনেকে মনে করে এটা তো একটা আল্লাহর দেওয়া, এটা তো আমাদের করার কিছু না, ইয়েস। কিন্তু কোনো সাহায্য সামগ্রীর অভাব ছিল না দেশে, প্রচুর সাহায্য সামগ্রী আসছে বাংলাদেশে এই মানে দুর্দিনে 74-75-এ, কিন্তু সেগুলা কিন্তু লোকের কাছে পৌঁছেনি। এবং জানা মতো সেই মানব সৃষ্ট দুর্ভিক্ষে, যেটা অমর্ত্য সেন কলকাতার নোবেল বিজয়ী অমর্ত্য নিয়েই বলছে, এটা একটা মানব সৃষ্ট মানে দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষে সরাসরি মারা পড়ে 5 লক্ষ, এবং আরো 1 লক্ষ পরবর্তী পর্যায়ে অনাহারে মরে। মোটামুটি 15 লক্ষ লোক মারা যায় সেই দুর্ভিক্ষে। এটা সব মানব সৃষ্ট। খাদ্যদ্রব্যের অভাব ছিল না, কিন্তু ওগুলা লোকের কাছে যায় নাই। জামা কাপড় ছিল না। আমরা সবাই ওই তখনকার দিনে ইত্তেফাকে মনে হয় বড় আকারে প্রকাশ পায় সে বাসন্তীর কাহিনী, জাল পরা। এখন জাল পরা হয়তো একটু অতিরঞ্জন হতে পারে, কিন্তু কথা হলো তখনকার লোকের কাপড় ছিল না, মহিলা লোকের কাপড় ছিল না যে বাইরে যাওয়ার, ভিতরে, এই জন্য ঘরের ভিতরে থাকতো। তো এই এই পরিস্থিতি তখন ছিল দেশের, অথচ মুজিবের বাসায় খাওয়ার কোনো অভাব ছিল না। এটা কিছু একটা কমেন্টে আমি দেখলাম যে একদিকে লোকে খাওয়া পাচ্ছে না, অন্যদিকে মুজিবের 2 ছেলের বিয়ে রাজকীয় হাইলে, রাজকীয় স্টাইলে মুজিবের 2 ছেলের বিয়ে হয়। মানে জুলাই মাসে, 15 আগস্টের 1 মাস আগে। এক্স্যাক্টলি 15ই আগস্টের 1 মাস আগে মানে রাজকীয় স্টাইলে একেবারে ভুড়ি ভোজ করে ওখানে, মানে ইয়ে যেখানে পথে ঘাটে লোক মারা যাচ্ছে। তারপরে আমার এখনো মনে আছে মুজিবের 75-এ তার জন্মদিন পালন করে, ওটা কি জুনে না জানি কবে। আমি তখন কুমিল্লাতে বাড়িতে নাই, বৃষ্টির দিন, মুজিব তার দোতলাতে দাঁড়ায় আছে, আর প্রসেশন দাঁড়াইতেছে, একেবারে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে মহিলা টহিলা লোকজনের জামা কাপড় বিথিকিচ্ছা চেহারা, আর আমাদের ক্যামেরাম্যানরা এমন বেরসিক, ওই ফোকাস করে ওসব মহিলাদের উপরে ফোকাস করে। দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন। এরকম মানে
রাজার মতো অবস্থা, অথচ পথে ঘাটে লোক খেতে পেত না, হুম, লোকগুলো মারা পড়তো এবং লোকে এগুলা যারা তখন বেঁচে ছিল তারা দেখেছে। এবং মানে আবর্জনার স্তূপের মধ্যে, লোকের মধ্যে এবং কুকুর বিড়ালের মধ্যে খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া হইতো, এটাও এটি নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। এটা হুম। কোনো আমার বানানো কাহিনী, আমি কোনো কল্পকাহিনী বলতেছি না। তখনকার দিনের খবরের কাগজ যদি তুমি খোলো, এগুলা তুমি দেখতে পারো। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি।